সঞ্জীব রায়, সময় সংবাদ, ঢাকা। পর্যটন দিবস নিয়ে আমরা দুটি বিশেষ রিপোর্ট দেখলাম। আমরা শুরুতেই বলেছি এই বিষয়ে আজ আলোচনা করব। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন তালুকদার। আমরা তার সাথে আলোচনা চলে যাচ্ছি। সুমন ভাই, আমরা দুটো রিপোর্ট দেখলাম, রিপোর্ট থেকে অনেক কিছু উঠে এসেছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে ধরে ধরে আলোচনা করব। তবে তার আগে আজকে একটু জানতে চাই যে আজকে বিশ্ব পর্যটন দিবস, তো এই দিবসের তাৎপর্য এবং বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্টতা সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বিশ্ব পর্যটন দিবসে আমার শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। যে আজকে আসলে পর্যটন যে পাবলিক যে মোবিলিটি, এটা কিন্তু অনেক বেড়ে গেছে। আর এই বছরের যে পর্যটন দিবসের কিন্তু মেইন আপনি স্লোগান যেটা, সেটা শুনে আপনি অবাক হবেন যে ট্যুরিজম অ্যান্ড ওয়াটার প্রোটেক্টিং কমন ফিউচার। সবার ফিউচার কিন্তু প্রোটেক্ট করার জন্য পর্যটন। সেখানে আমাদের দেশে এত অপার সম্ভাবনা, আমরা কেন আমাদের নিজেদের ফিউচার প্রোটেক্ট করতে পারছি না? দ্যাট মিনস পর্যটন শিল্পের বিকাশ কেন হচ্ছে না? এত কিছু সুবিধা থাকার পরও যেখানে কিন্তু আসলে অবকাঠামো অভাব রয়ে গেছে, এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কিন্তু কিছুটা আমরা দেখেছি যে তাদের কিছুটা গাফিলতি রয়ে গেছে। এখানে যতটা ডেভেলপ হয়েছে কিন্তু প্রাইভেট কোম্পানি যারা বেসরকারি উদ্যোক্তায় কিন্তু যথেষ্ট কিন্তু ডেভেলপ করেছে। বাট আরেকটা কারণ আপনি খেয়াল করবেন যে ডোমেস্টিক যারা ট্যুর করে, দেশের ভিতরে যারা ট্যুর করতে যেতে চায়, আমার যেটা মনে হয়েছে যে অনেক রকম কিন্তু সচেতনতা অভাব রয়ে গেছে, ইনফরমেশন গ্যাপ রয়ে গেছে। যে অনেক কিন্তু জানে না যে আমাদের দেশের ভিতর যে কোথায় কত সৌন্দর্য, কোথায় কত সুন্দর স্পট রয়ে গেছে, এটা কিন্তু অনেকে জানে না। দ্যাট মিনস সমস্যাটা কিন্তু অনেকদিন ধরেই বাংলাদেশের পর্যটনের ক্ষেত্রে বলা হচ্ছে যে বাংলাদেশের ব্র্যান্ডিংটা সংকট রয়েছে। সেটা দেশের ভিতরে এবং দেশের বাইরে দুটো জায়গায় ব্র্যান্ডিং এর সমস্যাটি রয়েছে। সেই ব্র্যান্ডিং নিয়ে আমরা একটু আলোচনা করব। তবে তার আগে একটু জানতে চাই, এই যে আমরা রিপোর্টগুলোতে দেখলাম যে দক্ষ জনশক্তির একটা খুব দরকার পর্যটন শিল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে, এবং অবকাঠামো, এই দুটো জায়গায় একটু আপনার কাছে জানতে চাই এখন অবস্থাটা কোন জায়গায়। দক্ষ জনশক্তি এটা শুভ লক্ষণ যে অনেক ইউনিভার্সিটি কিন্তু আপনি জানেন যে ট্যুরিজম হসপিটাল ম্যানেজমেন্ট সাবজেক্ট তারা ওপেন করেছে এবং সেখানে ভালো স্টুডেন্টরা পড়ছে, কিন্তু এখনো ওইরকম কিন্তু দক্ষ জনশক্তি আমরা পাইনি, বাট ফিউচার আমরা পাবো। এর আরো কিছু শুভ লক্ষণ যে বাংলাদেশে কিন্তু একটা আপনি জানেন যে ট্যুরিজম ইউনিভার্সিটি হতে যাচ্ছে খুব অচিরেই, এবং সেখান থেকে হয়তো আমরা দক্ষ জনশক্তি পেতে পারি। আর বাহির থেকে যে ট্যুরিজম যে পর্যটকরা বাংলাদেশে আসবেন, তাদের কিন্তু যথেষ্ট নিরাপত্তার অভাব রয়ে গেছে বাংলাদেশে। কিছু ফেসিলিটি এয়ারপোর্ট থেকে খেয়াল করবেন, যখন তারা এয়ারপোর্টে আসবে সেখান থেকে কিন্তু অনেক রকম ফ্যাসিলিটি যেটা বিদেশে গেলে আমরা পেয়ে থাকি, সেটা আমরা দিতে পারি না, আমরা ব্যর্থ হই, যার জন্য অনেক ফরেন টুরিস্ট কিন্তু বাংলাদেশে আসতে চায় না। বাট এই দুইটা খাত খেয়াল করবেন যে ফরেন টুরিস্ট যদি বাংলাদেশে না আসে, সেক্ষেত্রে আমাদের ফরেন রেমিটেন্স প্রভাব কমে যাবে। যেখানে আপনি আশেপাশের কান্ট্রিগুলো দেখেন, ইন্ডিয়া দেখেন, নেপাল দেখেন, মালয়েশিয়া দেখেন, সিঙ্গাপুর দেখেন, যে তারা কিন্তু এই সেক্টরে তাদের ফরেন রেমিটেন্স কিন্তু প্রচুর পরিমাণ। বাংলাদেশে নাই কেন? বাংলাদেশে এত স্পট, এত সৌন্দর্য স্পট, কিন্তু আমরা সেটা তুলে ধরতে পারছি না। আমাদের অবকাঠামো যেটা, সেটার কিন্তু অভাব রয়ে গেছে। বিভিন্ন মন্ত্রের সমন্বয়হীনতা কিন্তু রয়ে গেছে। এখানে খেয়াল করা যায় যে আপনার সিভিল এভিয়েশন মিনিস্ট্রির সাথে হোম মিনিস্ট্রি আসলে ঘুরে ফিরে ওই যে সরকারের একটি গাফিলতির কথা বলছেন, বা সরকারের ঠিক এই খাতটাকে যে গুরুত্ব না দেওয়ার যে এতদিনের যে ধারাবাহিকতা ছিল, সেটি এখনো বিদ্যমান আছে, এবং ভবিষ্যতে আসলে আমরা একটি রিপোর্ট আছে, বিরতি পরে গিয়ে আমরা সেই রিপোর্টটি দেখবো, এবং সেখানে বলা হয়েছে যে শিল্পমন্ত্রী বলেছেন মহাপরিকল্পনার কথা। সরকার দীর্ঘদিন ধরে শুধু পরিকল্পনা নিয়ে যাচ্ছে, কিন্তু সেটির বাস্তবায়ন নাই। আমরা সেই বিষয়টিতে আসবো বিরতির পরে। তবে এখন একটু জানতে চাই যে বাংলাদেশের যে ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিং বাংলাদেশটার ক্ষেত্রে কি কি করা দরকার, বা অ্যাটলিস্ট আপনাদের পরামর্শটা কি? আসলে গভর্নমেন্ট তরফ থেকে আমরা অবশ্য শুভ লক্ষণ অনেকেই দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট তরফ থেকে কিন্তু তারা একটা উদ্যোগ নিচ্ছে যে কিভাবে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা যায়। আপনারা জানেন যে বিটিবি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড হয়েছে, এবং তারা কিন্তু বাংলাদেশের ট্যুরিজমকে বহির্বিশ্বে এক্সপ্লোর করার চেষ্টা করছে, বিভিন্ন সেমিনারে যাচ্ছে, বিভিন্ন ইভেন্টে যাচ্ছে, এবং তারা কিন্তু বাংলাদেশে তুলে ধরার চেষ্টা করছে। এর বাইরে কিন্তু প্রাইভেট সেক্টর অনেকেই, বিশেষ করে আমি আমাদের কথা বলতে পারি, আমরা কিন্তু বাংলাদেশে ব্র্যান্ডিং করার জন্য অনেক উদ্যোগ নিয়েছি। আমি জানেন যে ব্রিটিশ পার্লামেন্টে এই পর্যন্ত 5টা প্রোগ্রাম আমি স্পন্সর করেছি বাংলাদেশকে শুধু ব্র্যান্ডিং করার জন্য ট্যুরিজম সেক্টরে। যে আমাদের যে অপার সম্ভাবনা রয়ে গেছে,
সেটা তুলে ধরা এবং তুলে ধরেছি বিদেশের যারা পর্যটক আছে, ওখানে গভর্নমেন্টের যারা লোক আছে, বা ট্যুরিজম বোর্ড, ট্যুরিজম কর্পোরেশন বা স্টেক হোল্ডার, এই লাইন স্টেক হোল্ডার যারা আছে, তাদের মাঝে কিন্তু আমরা বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই এটা সময় লাগবে। একটি জিনিস হচ্ছে আমরা দেখলাম রিপোর্টে যে বাংলাদেশে যারা মানে আমরা ভেতরের অভ্যন্তরীণ যারা পর্যটক রয়েছে তারা আসলে ওই সিলেক্টিভ কয়েকটি জায়গায় যাচ্ছে, কক্সবাজার কিংবা ধরেন সেন্ট মার্টিন কিংবা সুন্দরবন, এর বাইরে নতুন যে পর্যটন অঞ্চল তৈরির কথা বলা হচ্ছে, এই জায়গাটিতে ঠিক কতটুকু ফোকাস দেওয়ার দরকার এই মুহূর্তে, এবং আপনার ইনবাউন্ড ট্যুর অপারেটরসরা এই জায়গাটায় কতটুকু আছেন, টোআপ কতটুকু কাজ করছে সেটা একটু জানতে চাই, এবং আমাদের অপরচুনিটিটাও জানতে চাই এই নতুন পর্যটন বেসিক্যালি ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন, আপনি বিদেশি পর্যটক বাংলাদেশকে আসলে সেবা প্রদান করে থাকে। টোয়াবও কিন্তু একই কাজ করে, ইনবাউন্ড আউটবাউন্ড, কিন্তু সবার এই যে ইনবাউন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, টোয়াব, এটা আরো যে স্টেক হোল্ডার যারা, আরো যে ট্রেড বডি আছে যারা, এই একই শিল্পী ট্রেড বডি আছে, সবাই কিন্তু এখন সমন্বয়ভাবে কিন্তু আমাদের লোকাল ট্যুরিজম বা আমাদের লোকাল যে পর্যটন শিল্প বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। যেহেতু এই নিজেদের ভিতরে একটা ইউনাইটেড চলে আসছে অলরেডি, এবং আমার মনে হয় অচিরে কিন্তু এই সেক্টর একটা বিশাল সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা অচিরে আমার মনে হয় আমরা সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারব। এবং পর্যটন অঞ্চল তৈরির ক্ষেত্রেও আপনারা এই জায়গাটিতে কাজ করছেন। আমরা প্রাইভেট সেক্টর কিন্তু অনেকে কাজ করছে, কিন্তু গভর্নমেন্ট তরফ থেকে কিন্তু বিশাল একটা উদ্যোগ নেওয়া উচিত, বাট করেছে আমরা জানি যতটা, যে একটা বিশেষত এলাকা পর্যটন শিল্পের জন্য তারা বরাদ্দ করার চেষ্টা করছে, কিন্তু আজ পর্যন্ত আমরা এটার কোনো সুরাহা এখনো পাইনি, বা কবে হবে, বাট অচিরে হবে আমার মনে হয়। বাট আমরা যারা প্রাইভেট উদ্যোক্তারা কিন্তু অনেক উদ্যোগ নিয়েছে, আপনি দেখবেন অবাক হবেন যে এদেশে অনেক রকম রিসোর্ট হয়েছে, আধুনিক রিসোর্ট, 5 স্টার রিসোর্ট বলেন, অনেক রকম রিসোর্ট হয়েছে। দ্যাট মিনস প্রাইভেট যে উদ্যোক্তারা তারা কিন্তু অনেকটাই কিন্তু অ্যাডভান্স। জনাব সুমন তালুকদার, আমরা আপনার সাথে আরো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমরা আরো কিছু রিপোর্ট দেখে এসে বিরতির পরে আপনার সাথে আলোচনা করব। আমরা কথা বলছিলাম দেশের পর্যটন শিল্প নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন তালুকদার। আমরা বিরতির পরে এসে আরো এই বিষয়ে আলোচনা করব। মংলা বন্দরের প্রাণ ফিরে পেতে বহু কাঙ্ক্ষিত পশুর নদীর ড্রেজিং এর কাজ অবশেষে শুরু হচ্ছে। 1 বছর মেয়াদী এই প্রকল্পের কাজ অক্টোবর থেকে শুরু হবে। এর ফলে মংলা বন্দরের জাহাজ আগমন ও নির্গমন বৃদ্ধি পাবে। বন্দর আরো আধুনিক ও গতিশীল হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলামের রিপোর্ট। গত 10 বছর যাবৎ মংলা বন্দরে জাহাজ ভিড়তে প্রধান বাধা ছিল নাব্য সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের জন্য বন্দর সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবি ছিল পশুর চ্যানেলে ক্যাপিটাল ড্রেজিং। সে লক্ষ্যে দরপত্র আহ্বানের ভিত্তিতে মংলা বন্দরের জেটি ও মুরিং বয়ায় 35 লাখ ঘনফুট পলি অপসারণের দায়িত্ব পেয়েছে মেসার্স চায়না হারবার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি। গত 25 আগস্ট বন্দর কর্তৃপক্ষের সাথে ওই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে। এজন্য ব্যয় ধরা হয়েছে 132 কোটি টাকা। বছরের পর বছর ধরে ড্রেজিং না হওয়ার কারণে চ্যানেলে যে নাব্যতা কমে যায়, সেই নাব্যতা কমে যাওয়ার কারণে এখানে 6.5 মিটার ড্রাফটের বেশি ড্রাফটের জাহাজ এখানে আসতে পারত না। বর্তমান সরকারের সুনজরের কারণে আমি বলবো যে এখানে আমরা নির্দিষ্ট পরিমাণ, যে পরিমাণ ফান্ড আমাদের দরকার ছিল সেই পরিমাণ ফান্ড আমরা পেয়েছি। বন্দর চেয়ারম্যান জানান, ফেয়ারওয়ে বয়া থেকে বন্দর জেটি পর্যন্ত 131 কিলোমিটারের মধ্যে 13 কিলোমিটার পলি অপসারণ করলেই 7.5 মিটার গভীরতার জাহাজ জেটিতে ভিড়তে পারবে। আমাদের স্টাডি অনুযায়ী আমরা আশা করছি আফটার দ্য ড্রেজিং ইজ কমপ্লিট আমরা প্রায় 50% জাহাজের সংখ্যা আগমনের সংখ্যা বেড়ে যাবে। অর্থাৎ এখন অ্যারাউন্ড 300 শিপস, আমাদের গত বছর 282 শিপস এসেছে, সেখান থেকে প্রায় আশা করছি 400 থেকে 450টা জাহাজ আফটার দ্য ড্রেজিং ইজ ডান। এদিকে বন্দর ব্যবহারকারীরা জানান, বন্দরের নাব্য ফিরে আসলে দেশি বিদেশি জাহাজ সহজেই আসতে পারবে। আধুনিক যুগে জাহাজগুলি যে তৈরি হয়েছে, জাহাজগুলি বড় বড় জাহাজ এবং এর নাব্যতা প্রয়োজন অনেক বেশি। একটা জাহাজ যখন পুরো মাল নিয়ে আসে তখন তার ড্রাফট থাকে 9 মিটার। সেই জন্য নাব্যতা বৃদ্ধি পেলে আমাদের মংলা বন্দরের জাহাজ যদি সরাসরি আসে সেখানে অধিক পরিমাণ পণ্য নিয়ে আসতে পারবে, একই সাথে ভাড়া সাশ্রয় হবে। বন্দর সূত্রে জানা যায়, মংলা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কাজ 2014 সালের ডিসেম্বর নাগাদ পুরোপুরি সম্পন্ন হবে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, মংলা। এ সময় বাণিজ্যে ফিরছে একটু পর, সঙ্গেই থাকবেন। টাকা কই টাকা? আরে
টাকা পাঠাইলে কি সাথে সাথে পাওয়া যায়? ইসলামী ব্যাংক এম ক্যাশ দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে টাকা পাঠানোর সাথে সাথে গ্রহণ করা যায়। ব্যাংকের যে কোনো শাখা বা এম ক্যাশ এজেন্টের কাছে অ্যাকাউন্ট খুলবেন আর 24 ঘন্টায় নগদ লেনদেন করবেন। তার মানে টাকা এম ক্যাশে পাঠামু, এম ক্যাশেই লমু। ইসলামী ব্যাংক এম ক্যাশ, হাতে হাতে সাথে সাথে। এম ক্যাশ সেবা পেতে ডায়াল করুন *259# এই নম্বরে। আমি রঙের ভুবনে হারিয়ে গেছি, LCD 3D TV, তুমি থাকবে সাথে আমার প্রিয় সাথী। ক্রিস্টাল নিখুঁত ছবির নিশ্চয়তা। What's her secret? New Palm's Age Miracle with intelligent Pro-Cell Complex. Regenerate cells so fast you look up to 10 years younger. Her skin is as perfect now as it was 10 years ago. New Palm's Age Miracle. See for yourself. যেই রং মেহেদি সেই রং শাহজাদি। এইটা ওইটা তাইলে কি? মেহেদি মানেই শাহজাদি, সবার প্রথম শাহজাদি। প্রিয় আছে আর কি? সুজা শাহজাদি। আনোয়ার সাহেব, রোজ দুকিয়ে কোথায় যান? একটা ফ্রিজ কিনেছিলাম, 5 বছর ওয়ারেন্টি ছিল, একদিন। আরে দিন ফ্রিজের প্রেসার লো। আমার প্রেসার হাই, তাই অফিস বাদ দিয়ে ফ্রিজ ঠিক করে দোকান কে বানাতে হলো অফিস। দম শেষ। তাই ঠিক করেছি, আগে ফ্রিজ ঠিক করে শিখবো, তারপর ফ্রিজ কিনবো। তাই ফ্রিজ ঠিক করে স্কুলে যাচ্ছি। ভাইয়া, আপনাকে আর স্কুলে যেতে হবে না। কিনুন ইউনিয়ন ফ্রিজ, বিদ্যুৎ সাশ্রয়ী ও উন্নত কম্প্রেসারে তৈরি, সাথে 5 বছরের ওয়ারেন্টি। ইউনিয়ন ফ্রিজ কিনুন, টেনশন ফ্রি থাকুন। What's her secret? New Palm's Age Miracle with intelligent Pro-Cell Complex. Regenerate cells so fast you look up to 10 years younger. Her skin is as perfect now as it was 10 years ago. New Palm's Age Miracle. See for yourself. কমের ফাইবার সমৃদ্ধ ডেকো এগ নুডলস। ডেকো এগ নুডলস সকালে বিকালে টিফিনে আপ্যায়নে চমৎকার। ডেকো এগ নুডলস এক প্যাকেটই পুরো পরিবারের খাবার। 18তম বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা 2013। ছবির মাধ্যম তেল রং, জল রং, অঙ্কন ও রেখাচিত্র, ছাপচিত্র, মিশ্র মাধ্যম। ছবির সাইজ 24x24। আগামী 7ই অক্টোবরের মধ্যে মূল ছবির ফাইবার কালার ফটোগ্রাফ পাঠান। বিস্তারিত জানতে ফোন করুন 01731817291। ড্যামেজ চুল হয় মলিন, রুক্ষ ও দুর্বল, কারণ তা প্রোটিন হারিয়ে ফেলে। ধরুন এই পিলারটি একটি ড্যামেজ চুল, এতে দেখা যাবে অসংখ্য গ্যাপ। কেরোটিন অ্যাক্টিভ সমৃদ্ধ নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুলের গভীরে গিয়ে কোষস্তর থেকে ড্যামেজ চুল পুনর্গঠনে সাহায্য করে, ফিরে আনে চুলের শক্তি আর চুলকে রাখে সুন্দর, মসৃণ, মজবুত ও ড্যামেজ থেকে সুরক্ষিত। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার চুল পুনর্গঠনে সাহায্য করে মাত্র 7 দিনে। হাইকন টিভি, হাইকন ফ্রিজ কিনলে ডিনার সেট, মোবাইল সহ লক্ষ লক্ষ টাকার নিশ্চিত পুরস্কার। সবার জন্য হাইকন ইলেকট্রনিক্স লিমিটেড। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। খাও সোনামণি, খাও না। আপনার শিশু খেতে চায় না তো? যদি খেতে না চায়, জোর করে খাওয়াবেন না, ধৈর্য ধরে খাওয়ান। চিপস, জুস, বিস্কুট এই ধরনের খাবার দিয়ে তার ছোট্ট পেটটা ভরাবেন না। রোজ রোজ একই খাবার না দিয়ে নানা ধরনের খাবার দিন, এতে শিশুর রুচি বাড়বে। ডাভ একটা শপিং মলে কয়েকজন বন্ধুকে ডাভ কেসিং গেম খেলতে বলল, যেখানে এক বন্ধুকে মুখের এক পাশে সাবান ব্যবহার করতে হবে আর অন্য পাশে ডাভ, আর অন্য বন্ধুকে ছুঁয়ে পার্থক্যটা বলতে হবে। এই দিকটা একটু রাফ, এই দিকটা স্মুথ সিল্কি, মনে হয় এদিকটা ডাভ, এই দিকটাই ডাভ। ওর স্কিন অনেক গ্লো করছে, পার্থক্যটা বুঝতে পারছি। এটা আমার, এটা আমি নিয়ে যাচ্ছি। ডাভ ব্যবহার করুন আর নিজেই পার্থক্যটা অনুভব করুন। মমতাজ মেহেদি গোল্ড নাম্বার 1, মাত্র 5 মিনিটে গাঢ় টুকটুকে রং, সাবান দিয়ে ধুলেও রং থাকে অনেক দিন। মমতাজ মেহেদি গোল্ড নাম্বার 1 দিচ্ছে নজল লাগানো টিউব। মেহেদি মমতাজ। আপনারা দেখছেন এই সময়ের বাণিজ্য।
রাজনৈতিক অস্থিরতা এবং প্রচারণার অভাবে দেশের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মত এর সাথে সংশ্লিষ্টদের। এ কারণে বিদেশি পর্যটকদের সংখ্যা কমে যাচ্ছে বলে তাদের অভিমত। তাই শুধু দেশি নয়, বিদেশি পর্যটক আকর্ষণে সুস্পষ্ট কর্মপরিকল্পনার পাশাপাশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত বলে মনে করেন খাতের সাথে ব্যবসায়ীরা। এদিকে পর্যটন শিল্পের বিকাশে সরকারের মহাপরিকল্পনার কথা জানালেন শিল্পমন্ত্রী। বিস্তারিত ফারাহ তানজির রিপোর্টে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও ম্যানগ্রোভ বনের দেশ বাংলাদেশ। এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছরই দেশের ও দেশের বাইরের বহু পর্যটক এখানে আসেন ঘুরতে। তবে যাতায়াত সমস্যা, ভঙ্গুর অবকাঠামো ও প্রচারণার অভাবে এই শিল্পখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিমত এর সাথে সংশ্লিষ্টদের। আমাদের সরকার কিংবা আমাদের কোনো উদ্যোগ নেই যে বহির্বিশ্বের প্রত্যেকটা মিডিয়ায় বাংলাদেশকে উপস্থাপন করা। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রভাবেও এ খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে পর্যটনকে হরতালের আওতামুক্ত রাখার দাবি তাদের। সরকারের ক্ষেত্রে বলেন, সেখানে বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে, মিনিস্ট্রি রয়েছে, তাদের মধ্যে একটি জোরালো সমন্বয় প্রয়োজন, যেটি হচ্ছে পর্যটন কোনো একক মন্ত্রণালয় বা এজেন্সি বিষয় নয়, এটি একটি সমন্বিত বিষয় যেখানে সবার সকলেরই সহযোগিতা প্রয়োজন। এদিকে পর্যটন দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বাংলাদেশের পর্যটন শিল্পখাত বিকশিত হলে বাণিজ্যের নতুন ক্ষেত্র তৈরি হবে। মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে ট্যুরিজম শিল্পকে বিকশিত করার জন্য, এবং আমাদের কক্সবাজারে বিশাল একটি এয়ারপোর্ট হবে এবং সেখানে বিদেশি যে টুরিস্ট পর্যটকরা আসার ফলে তারা যে অ্যামিউজমেন্ট গুলো হবে, সে অ্যামিউজমেন্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও ওখানে রাখা হচ্ছে। এছাড়া পর্যটনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এ খাতের উন্নয়নের জন্য সচেতনতামূলক কর্মসূচি নেওয়া, বিশ্বে ক্যাম্পেইনিং এর উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। ফারাহ তানজির, সময় সংবাদ, ঢাকা। আমরা রিপোর্টে দেখলাম, আমরা ট্যুরিজম দিবস উপলক্ষে আলোচনা করছি পর্যটন শিল্প নিয়ে। আমাদের সাথে আলোচনায় আছেন সুমন তালুকদার, আমরা তার সাথে আবার আলোচনায় চলে যাচ্ছি। আমরা এই রিপোর্টটি দেখলাম, তো আমরা যদি এই রিপোর্টটি থেকে একটু বলতে চাই যে সরকারের মহাপরিকল্পনার কথা বলছেন, সেই মহাপরিকল্পনাটি আসলে কিরকম, আপনারা যেহেতু এর সাথে কাজ করছেন? আসলে আমরা মহাপরিকল্পনা শুনলাম, কিন্তু মহাপরিকল্পনা কি আমরা আসলে অনেকেই জানি না। যে এখানে যেটা বললেন যে আপনি বিটিটিভির সিইও, যে সমস্ত মন্ত্রণালয় যারা এর সাথে সরাসরি জড়িত তাদের কিন্তু সমন্বয়হীনতার অভাব পরিলক্ষিত হয়। যেমন সিভিল এভিয়েশন মিনিস্ট্রি, এখানে লোকাল গভর্নমেন্ট কিন্তু দরকার, আপনার হোম মিনিস্ট্রি দরকার। কেন দরকার দেখেন, এই মিনিস্ট্রির সমন্বয় কেন দরকার? যে একজন ফরেন টুরিস্ট আসবে, আমরা কিন্তু যদি যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় সে কিন্তু যাবে না। যদি সে কোথায় থাকবে, কি খাবে, সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েটলি যদি আমরা তাদেরকে দিতে না পারি, তারা কিন্তু বিমুখ হবেন। আপনি হোম মিনিস্ট্রি দরকার, যে আমরা অনেক দিন যাবত আমরা শুনছি যে টুরিস্ট পুলিশ, কিন্তু আজ পর্যন্ত ওইরকম ভাবে, যদিও কিছু কিছু ক্ষেত্রে টুরিস্ট পুলিশ এখনো আছে, কিন্তু ওইরকম ভাবে কিন্তু এখনো যে নিরাপত্তাহীনতায় যারা ফরেন টুরিস্ট তারা কিন্তু ভোগে। সর্বোপরি যে ব্যাপারগুলি খেয়াল করবেন, যে আমাদের যে বর্ডারগুলি আছে, যে ল্যান্ড বর্ডার, তারপরে আমাদের এয়ারপোর্ট, এখানে আরো আমার মনে হয় ইমিগ্রেশন বা অন্যান্য ফ্যাসিলিটি, কাস্টমস আরো স্মুথ করা দরকার। এবং ওখান থেকে কিন্তু যে বাংলাদেশ সম্পর্কে একজন পর্যটক আসলো, সে কিন্তু ওখান থেকে ইনফরমেশন নিতে পারে যে কোথায় কি আছে, কোথায় যাবে, এবং সে যেন হ্যাসেল ফ্রি ভাবে তার ডেস্টিনেশন যেতে পারে, সেই রকম উদ্যোগ কিন্তু আমাদের নিতে হবে। জানেন, বাংলাদেশের ব্র্যান্ডিং চমৎকারভাবে ব্র্যান্ডিং করা দরকার। আমি আগে যেটা আমরা ডিসকাস করলাম, যে ব্র্যান্ডিং এর জায়গাটা এখন আমরা একটু প্রিসাইজ আকারে যেতে চাই। সেটা হচ্ছে ব্র্যান্ডিং বাড়ানোতে কার কি ভূমিকা থাকতে পারে, সেই বিষয়টা যদি আপনি একটু নির্দিষ্টভাবে বলেন। আপনি বিবিসি যদি আপনি ওয়াচ করে খেয়াল করবেন যে মালয়েশিয়ার বিজ্ঞাপন, থাইল্যান্ডের বিজ্ঞাপন, মালয়েশিয়া খেয়াল করেন যে পর্যটন শিল্পকে বিকাশের জন্য তারা কিনা করছে, গভর্নমেন্ট তরফ থেকে করেছে। ট্রুলি এশিয়া, মালয়েশিয়ান গভর্নমেন্টের যে বিজ্ঞাপন, বিভিন্ন সিএনএন, বিবিসি বা এর অন্যান্য ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিন্তু প্রচার হচ্ছে, যে দেশকে তুলে ধরার জন্য, ব্র্যান্ডিং করার জন্য। কিন্তু একইভাবে কিন্তু আমাদের প্রপোজাল ছিল যে একইভাবে বাংলাদেশ যে স্পটগুলি আছে আমরা কেন তুলে ধরছি না, ওয়ার্ল্ড মিডিয়াতে আমাদের যেতে হবে। লোকাল মিডিয়াতে কিন্তু আমাদের অবশ্যই পজিটিভ ইমেজ তৈরি করতে হবে। সেখানে ফরেন যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি আছে তাদের মাধ্যমে কিন্তু আমাদের বিজ্ঞাপন প্রচার করতে হবে, বা
ওখানে কিন্তু আমাদের কানেক্টিভিটি বাড়াইয়া বাংলাদেশকে কিভাবে পজিটিভলি রিপ্রেজেন্ট করা যায়। আর একটা ব্যাপার খেয়াল করবেন যে অবশ্যই পলিটিক্যাল অস্থিরতা, যখন বিভিন্ন ওয়ার্ল্ড মিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ রিপোর্ট করে, তখন যারা বাংলাদেশে ভিজিট করতে চায় তারা কিন্তু আমাদের আশেপাশে কান্ট্রিতে চলে যায়, ইন্ডিয়াতে চলে যায়, নেপাল চলে যায়। তো আমার কথা যে ইন্ডিয়াতে নেপালে যদি অনেক টুরিস্ট আসে, সেখানে বাংলাদেশে না কেন? মানে এই শিল্পকে আমাদের গভর্নমেন্ট আরএমজি গার্মেন্টস শিল্প কিন্তু বিশাল বড় করে তারা সাপোর্ট দেয়, কিন্তু এই শিল্প কিন্তু বিশাল বড় করে সাপোর্ট দেওয়া উচিত। এটা সার্ভিস এন্টারপ্রাইজিং, এখানে তো প্রচুর পরিমাণ ফরেন রেমিটেন্স আসতে পারে। আপনার ট্যুরিস্ট মোবাইলিটি কিন্তু যে কান্ট্রিগুলি বেশি আপনি খেয়াল করবেন, থাইল্যান্ড, ইন্ডিয়া, নেপাল, ভুটান, মালয়েশিয়া, এত স্ট্রং মোবিলিটি, এই মোবিলিটি বাংলাদেশে না কেন? অর্থাৎ আমাদের কিন্তু চমৎকারভাবে কানেক্টিভিটি বাড়াতে হবে, পজিটিভ ওয়েতে কানেক্টিভিটি বাড়াতে হবে। কিন্তু ওই বারবার একটি সংকটের মধ্যে আমরা থাকি, যেটি রিপোর্টগুলোতে উঠে এসেছে, যে বারবার আমরা বলছি যে রাজনৈতিক অস্থিরতা বা রাজনীতির কারণে আসলে দেশের যে ইমেজ তৈরি হচ্ছে এবং সেই কারণে টুরিস্টরা আসতে ভয় পাচ্ছে। তো এই জায়গাটি আসলে সমাধানের উপায়টি কি বলে মনে করেন? আমার মনে হয় যে যারা রাজনীতি করেন তারা যদি সচেতন হন যে রাজনীতি কেন, জনগণের জন্য, দেশের জন্য, দেশকে ডেভেলপ করার জন্য রাজনীতি করেন, সেই ক্ষেত্রে যারা পলিটিক্যাল অস্থিরতা থাকতেই পারে একটা দেশে, বিভিন্ন মতবাদ বা মতভেদ এখানে থাকতেই পারে, সেক্ষেত্রে আমার কিন্তু একটা জায়গায় আমাদের স্থির থাকতে হবে, দেশের ডেভেলপমেন্ট, যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি বাড়ানোর জন্য আমার যে ফরেন রেমিটেন্স জানে বাড়ে, সেক্ষেত্রে কি হবে, আমাদের কমনলি যদি আমরা ভাবি যে কিভাবে দেশ ডেভেলপড হবে, সেক্ষেত্রে আমাদের অনেকাংশেই কিন্তু এই অস্থিরতা থেকে আমাদের সরে আসতে হবে। বিদেশি পর্যটক আসবে, দেশে যদি কোনো কারণে হরতাল হয়, অবরোধ হয়, অবশ্যই তাদের কিন্তু হরতালের আওতামুক্ত রাখতে হবে, এটা সবার ভাবতে হবে। এবং এই সচেতনতা সমস্ত পলিটিক্যাল পার্টি যারা পলিটিক্স করে তাদের ভিতরে থাকতে হবে, যে সে বিদেশি গেস্ট, আমি হরতাল কল করেছি বাট আমার কাছে বিদেশি গেস্ট আছে, আমার কিন্তু তাদেরকে এর আওতা মুক্ত রাখতেই হবে। জনাব সুমন তালুকদার, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই আলোচনায় আজকে পর্যটন দিবসে এসে পর্যটন বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরবার জন্য দর্শকদের উদ্দেশ্যে। আপনাকে ধন্যবাদ। যারা দর্শক এই অনুষ্ঠান দেখলেন তাদেরকে ধন্যবাদ, এবং আমি আবার আজকে বিশ্ব পর্যটন দিবসে আমার পক্ষ থেকে, ইনবাউন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমরা আজকে পর্যটন দিবস উপলক্ষে পর্যটন খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। এতক্ষণ আমাদের সাথে আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সুমন তালুকদার। চলে যাচ্ছি কাঁচা বাজারের খবরে। রাজধানীর কাঁচা বাজারে শীতকালীন সবজি ছাড়া পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম কমেছে। সপ্তাহ ব্যবধানে মাছের দামও কিছুটা নিম্নমুখী। বাজারে